যাকে পাশের বাড়ির বউ বাড়ি বয়ে এসে অপমান করে যায়, আর তার স্বামী সব কিছু জেনে শুনে চোখ বুজে বসে থাকে। সে ওপরের টিকিট কাটবে না তো হরিদ্বারের টিকিট কাটবে? ও বুঝেছি বুঝেছি, হাঁস নিয়ে আজ আবার এক প্রস্ত হয়ে গেছে, তাই না? হবে না? কতদিন আর মুখে কুলু পেটে আর চোখে ঠুলি পড়ে বসে থাকা যায় বলো তো? হ্যাঁ, শোনো, আজ এর একটা বিহিত করো, না হলে আমি কিন্তু সত্যি সত্যি। না না না, ছি 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 ছি, ছি ছি, ওসব কথা বলতে আছে নাকি? হ্যাঁ, এমন এমন সদাশিব স্বামী তোমার, তুমি কেন গলায় দড়ি দিতে যাবে বলো কি? হ্যাঁ, তাহলে বুঝলে গিন্নি, এই জন্যই বলে শীতকাল। সকালে পুকুরের ঠান্ডা জলে চান করতে করতে আরে একটু কাঁপুনি লাগে বটে, কিন্তু আশ মিটিয়ে খাওয়া যায়। হ্যাঁ, তা সে গুড় বলো, পিঠে পায়েস বলো, শাকসবজি বলো। তা যা বলেছো, কত কিছু যে রান্না করা যায়। তা হ্যাঁ গা, আর একটু গুড়মুড়ি দেবো গো? হ্যাঁ, না না না, থাক থাক, এই যথেষ্ট। এখন এর বেশি খেলে দুপুরে আবার মাছের মুড়োর ঝাল দিয়ে ভাত খেতে পারবো না। আজ রাজসভায় যাবে না? না, রানীমার শরীর খারাপ, তাই মহারাজ আজ আর রাজসভায় আসবেন না। উমা, সে কি কথা গো? রানীমার শরীর খারাপ? তা কি হয়েছে তার? আর বলো না, আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল খুসখুসে কাশির সাথে খুসখুসে জ্বর। সে কি গো? তা রাজবৈদ্য ওষুধপত্র দেননি গো? দিয়েছেন, কিন্তু কমছে না, বুঝলে, ভীষণ চিন্তায় আছেন মহারাজ। সে তো চিন্তা হবেই, মহারানী বলে কথা। না 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 না, তুমি রাজবৈদ্যকে বুঝিয়ে সুঝিয়ে বলো না, যাতে তিনি আরো একটু ভালো ওষুধপত্র দেন। হ্যাঁ, তিনি তো সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। আসলে এই কদিন আগে রানীমা বাপের বাড়ি গেলেন না, মনে হয় সেখান থেকেই ঠান্ডা লাগিয়ে ফিরেছেন। তা যেখান থেকেই ঠান্ডা লাগুক না কেন, তার সারাটাও তো জরুরি। হ্যাঁ, গোপাল, গোপাল, তুমি আমায় বাঁচাও গোপাল, আমায় বাঁচাও। কেন, কি হয়েছে? মনে হচ্ছে আমার এত দিনের রাজবৈদ্যর চাকরিটা বোধহয় গেল। উমা, কেন? আর বলো না, তুমি তো জানো রানীমার জ্বর কাশি কমছে না বলে মহারাজ এমনিতেই আমার উপর খুব বিরক্ত। এদিকে আজ সকালে কোথা থেকে রাজবাড়িতে এক বৈদ্যের উদয় হয়েছে। তাই নাকি? সে বলছে এক টুস্কিতে সে নাকি রানীমাকে সারিয়ে দেবে, আর সে যদি সত্যি সারিয়ে দেয় তাহলে তো এখান থেকে আমায় তল্পি তল্পা সব গোটাতে হবে গোপাল। তা আপনি এখনই এত ভয়টা পাচ্ছেন কেন? সে যে এক টুস্কিতে রানীমাকে সারিয়ে দিতে পারবে, তার নিশ্চয়তা কোথায়? ওরে বাবা, কি তার বলচাল, কি তার বড় বড় কথা। সে নাকি এই করেছে ওই করেছে। তাই নাকি? আর তাই শুনে বলতে পারো মহারাজও একেবারে মজে গেছেন। ও, তা সে বুদ্ধিটা নয় কোথায়? বাগানে বসে মহারাজের সামনে তার নিজের ঢাক নিজেই পেটাচ্ছে। চলুন তো দেখি সে ঢাকের শব্দ কেমন। গিনি, আমি একটু রাজবাড়ি থেকে ঘুরে আসছি, তুমি কিন্তু মাছের মুড়োর ঝাল করে রেখো, ফিরে এসে খাবো। এই যে দেখো বৈদ্য, তুমি যদি একটুস্কিতে মহারানীকে সারিয়ে তুলতে পারো তাহলে তোমাকেই আমি রাজবৈদ্যর পদে বসিয়ে দেবো, আর যদি না পারো। মাথা উঁচু করে এসেছিলাম, মাথা নিচু করে চলে যাব। জানেন তো মহারাজ, ওই যে কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই হঠাৎ এ কথা বললে কেন? বললাম এই জন্যে যে এর আগে আমি যে সমস্ত কঠিন কঠিন ব্যায়াম সারিয়েছি তার তুলনায় রানীমার জ্বর হলো গিয়ে সামান্য মশার মতো। দেখো, আমি কথায় বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। আমার
আমার কাজের পরিচয় আপনি এক্ষুনি পাবেন মহারাজ। তার আগে চিকিৎসা জগতে আমার কীর্তিকলাপের দু একটা শুনুন, আর তবেই না আমাকে রাজবৈদ্যের পদে বহাল করবেন। হ্যাঁ, তবে একটা কথা না বলে থাকতে পারছি না মহারাজ। আপনার বৈদ্যটি মানে রাজবৈদ্যটি কিন্তু একটি অকর্মাধারী। এক সপ্তাহতেও সামান্য একটা অসুখ সারাতে পারলো না। আর কি বলবো? এ একেবারে ঠিক কথা বলেছো। হ্যাঁ, এই পৃথিবীতে এর আগে এক সপ্তাহ ধরে কারো সর্দি জ্বর হয়েছে নাকি? হ্যাঁ, একে তো ঠিক চিনলাম না। ও হচ্ছে গোপাল, মানে আমার গোপাল ভাঁড়। ভার ভার মানে রাজকাজে যার কোনো অবদানই থাকে না আর কি, যার কাজ শুধুমাত্র চটুল রসিকতা করে রাজার মন জোগানো, তাই তো ভাই? হ্যাঁ, এ তুমি একেবারে ঠিক কথাই বলেছো। হ্যাঁ, তবে ভার হলেও আমি কিন্তু আমার কাজে কোনো ফাঁকি দিই না। তা শুনলাম তুমি নাকি একজন খুব বড় মাপের বৈদ্য। বড় তো বটেই, বড় তো বটেই। তা ভালো, তা ভালো ভালো ভালো। তা ভাই বদ্যি মশাই, নিজেকে নিজে বড় তো সকলেই বলতে পারে। হ্যাঁ, তা তুমি যে বড় বৈদ্য তার প্রমাণ কোথায়? আমি কোনো শিল্পী নই যে হাতের কাজের প্রমাণ দেখাবো, বুঝলে তো? তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। হ্যাঁ, কিন্তু তোমার চিকিৎসার দুই একটা গল্প যদি শোনাও। গল্প? গল্প হবে কেন? সবই কি গল্প নাকি তোমার মতো? যা বলবো তা এখন অক্ষরে অক্ষরে সত্যি। তা সে সত্যি ঘটনার কথাই শুনি আমরা। কত আর বলবো? সব ঘটনা বলতে গেলে তো রাত ভরে কাওয়ার হয়ে যাবে। না না না, সারা রাত বসে থাকতে পারবো না। হ্যাঁ, তুমি বরং ওই বেছে বেছে দুই একটা বলো। হ্যাঁ, বুঝলেন মহারাজ, সে আর হলো কি, বর্ধমানের রাজবাড়ি থেকে বিশেষ একটি ডাক আসলো। বলো কি, একেবারে বর্ধমানের রাজবাড়ি থেকে? তবে আর বলছি কি, তা কার কি হয়েছিল? হয়েছিল তো রাজার। বাবা, একেবারে রাজার? তা কি হয়েছিল শুনি। যে আমাকে ডাকতে এসেছিল সে শুধু বলেছিল যে রাজার পেট ফুলে গেছে, অনেক ওষুধপত্র খেয়েও পেট ফোলা কমছে না। তা তুমি গেলে? যাও না, কি কথা বলে দেখো, যাও না। কত বড় সম্মান! হ্যাঁ, 32 ঘোড়ার গাড়ি করে আমায় নিতে এসেছে। বাহ, তা গিয়ে কি দেখলে? হ্যাঁ, কি দেখলাম? গিয়ে দেখলাম পেট একেবারে ফুলে জয় ঢাক। প্রচুর প্রচুর ওষুধ খেয়েছেন, কিন্তু কমা তো দূরের কথা, দিনে দিনে আরো বেড়েই চলেছে। তা কি অসুখ হয়েছিল তার? বদহজম? ওখানেই তো মজা। এর আগে যত সব বৈদ্য, ওই যাদেরকে বৈদ্য বলেন আপনারা, ওই বদহজম ভেবে তার ওষুধ দিয়েছে, কিন্তু এ তো অন্য ব্যামো। হ্যাঁ, আর এই ব্যামো ধরাটাই তো বড় বৈদ্যের আসল কাজ। হ্যাঁ, সে তো ঠিক, সে তো ঠিক। আর এই আসল কাজের ক্ষমতা আসে ওই জ্ঞান আর অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আমি রাজার পেটে হাত বুলোলাম। তারপর? তারপর পেটে অল্প অল্প চাপ দিলাম, ব্যাস তাতেই ধরে ফেললাম রোগের কারণ। তারপরে একজন কর্মচারীকে মাছ ধরা সুতোয় বাঁধা একটা বড়শি, 1 ঘটি জল আর খানিকটা ময়দার টিপ আনতে বললাম। মাছ ধরা সুতোয় বাঁধা বড়শি আর ময়দার টিপ? এসব দিয়ে কি করলে তুমি? আগে পুরোটা শুনুন, বুঝলেন? তা অতি অল্প সময়ের মধ্যে সেসব এসেও গেল বর্তমানে রাজবাড়ি বলে কথা। তখন আমি বর্তমানের রাজার মুখটা হা করিয়ে দুটো বড়ির সাথে 1 ঘটি জল খাইয়ে দিলাম। তারপর বড়শিতে ময়দা টিপ বেঁধে বর্ধমানের মহারাজকে সেই বড়শিটা গিলিয়ে দিলাম। বলো কি, বর্ধমানের মহারাজকে বড়শি গিলিয়ে দিলে? হ্যাঁ, শুনুন। বড়শি গিলিয়ে সুতোর অন্য প্রান্তটা ধরে চুপ করে বসে রইলুম। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 10 মিনিট যায়, তারপর যেই না সুতো নড়েছে
অমনি মারলুম একটা হ্যাচকা টান। আর সেই সুতোর টানে ধামার মতো আকৃতির একটা কচ্ছপ সুসুর করে বেরিয়ে এলো তার পেট থেকে। বলো কি মানুষের পেট থেকে একেবারে কচ্ছপ? এতে অমন অবাক হওয়ার কিছু নেই। হয়তো কোনোদিন অসাবধানে কিংবা অজান্তে তিনি জলের সঙ্গে শিশু কচ্ছপ খেয়ে ফেলেছিলেন, বুঝলে? সেটাই কালক্রমে পেটের মধ্যে বৃদ্ধি পেয়ে এই বিপত্তি। বাহ 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 বাহ, ভারী অদ্ভুত তো তোমার রোগ নির্ণয়ের ক্ষমতা। হ্যাঁ, আসলে বুঝলেন মহারাজ, এর জন্য দরকার গভীর জ্ঞান আর প্রচুর পড়াশোনা, বিশ্ববিদ্যালয় আর কি। আসলে আমি তো আর আপনাদের ওই যাকে বৈদ্য বলছেন তার মতন সাধারণ নারী টেপা বৈদ্য নই, একবার স্কলারশিপ পাওয়া। তুমি বদ্যি কি মুদি তা আমি জানি না, তবে তুমি যে একটি প্রথম শ্রেণীর গুলবাজ তা আমি বুঝতে পেরে গেছি চাঁদ। দাঁড়াও, এবারে বুঝবে। বাপু, খুখু দেখেছ, ফাঁদ তো দেখনি। কি হে, কিছু শিখলে? সারা জীবন তো শুধু ওই নারী টেপা বুদ্ধি হয়েই রইলে, এবার যখন এই চাকরিটা যাবে তখন বুঝবে। কি হে গোপাল ভাঁড়, কিছু বুঝলে? বুঝলাম মানে হাড়ে হাড়ে বুঝলাম। ধন্য ধন্য তোমার চিকিৎসা। কি হে গোপাল, আরে তুমি কিছু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বটে ভালো বটে, তবে আমাদের রাজবৈদ্যর কাছে এসব তো নস্যি। মানে আসলে আমাদের রাজবৈদ্য প্রচার বিমুখ মানুষ তো, তাই নিজের ঢাক নিজে পেটাতে চান না। তবে আর কেউ না জানুক, একবার একটা ঘটনার কথা আমি অন্তত কোনোদিন ভুলতে পারবো না। কি ঘটনা গোপাল, মানে যা আমি জানি না? অপরাধ নেবেন না মহারাজ, আমি 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 আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু ওই যে স্বভাব লাজুক রাজবৈদ্য, উনিই বারণ করেছিলেন। কিন্তু আজ তো কোনো বারণই আমি শুনবো না গোপাল, আজ তোমায় বলতেই হবে আমার রাজবৈদ্য কি করেছে। তাহলে বলি। কোন ঘটনার কথা বলবে গোপাল? এই দেখেছে তো কেমন ভুলে বসে আছো। আরে ওই যে সেই অমাবস্যার গভীর রাতে ওই শ্মশানের ঘটনাটা। শ্মশানের ঘটনা? কি হয়েছিল সেখানে? তাহলে বলি মহারাজ, একদিন অমাবস্যার গভীর রাতে আমি আর রাজবৈদ্য শ্মশানের ধার দিয়ে আসছি, তা হঠাৎ হঠাৎ বলতে বলতে থেমে গেলে কেন? দেখি কি তিনটে ভূতে বসে বসে একটা বেওয়ারিশ মরা খাচ্ছে। ভূতে মরা খাচ্ছে? সত্যিই খাচ্ছে? হজম করতে পারছে? তবে আর বলছি কি, আমি একটা গাছের ভাঙা ডাল নিয়ে তাড়া করতেই ভূতগুলো সব দুধ করে পালালো। বলো কি? কতখানি খেয়েছিল? প্রায় পুরো মরাটাই ওরা খেয়ে ফেলেছিল, শুধু ওই গলা আর মুড়োটা বাকি ছিল। তারপর রাজবৈদ্য দৌড়ে গিয়ে দুটো ওষুধের গুলি ফেলে দিলেন মরাটার হা মুখে, আর দেখতে দেখতে সেই মরার মাথা চোখ খুললো। চোখ খুললো? হ্যাঁ, চোখ খুললো, শুধু খুললো না, তারপর ঠিক করে মুচকি হাসলো, আর তারপরেই না শুট শুট করে ওর শরীর গজাতে শুরু করলো। শরীরও গজালো? হ্যাঁ, আর মাত্র 10 মিনিটের মধ্যে ওই মরাটা একটা জ্যান্ত মানুষ হয়ে উঠে দাঁড়ালো। তারপর রাজবৈদ্যকে প্রণাম করে গট গট করে হেঁটে শ্মশানের অন্ধকারে মিলিয়ে গেল। না, এই ঘটনার কাছে আবার সব বাহাদুরি নস্যি। আমি আসি মহারাজ। রানীমার চিকিৎসা ইনি করতে পারবেন বলে আমার মনে হয়। আসলে খুব অভিজ্ঞতা তো আমার। ভুল জায়গায় খাপ খুলে ফেলেছি মাইরি, এ তো আমার থেকেও বড় গুলবা যেখানে রয়েছে। না, এখানে আর থাকা যাবে না, মানে কেটে পড়ি। রাজবৈদ্য, তোমার এত গুণ!
তা এতদিন বলনি কেন? আসলে এসব তো সত্যি নয় মহারাজ, তাই বলেননি। তাহলে সব মিথ্যে? গোপাল, গোপাল, তুমি আমায় মিথ্যে বললে? ওই লোকটাও তো সত্যি বলছিল না মহারাজ। বুঝতে পারছিলেন না? গুল মারছিল, গুল, এন্তার গুল। ভেবে দেখুন তো, মানুষের পেটের মধ্যে ধামার মতো একটা কচ্ছপ থাকতে পারে না? থাকে না? এটা তো তুমি ঠিক বলেছো গোপাল। তাই ওর গুলের পাল্টা একটা গুল আমিও ছেড়ে দিলাম। ব্যাস, বিষে বিষে বিষক্ষয়ের মতো গুলে গুলে গুলক্ষয় হয়ে গেল। আর এ বড় শক্ত ঠাঁই দেখে বেটা গুলবাজ মানে মানে কেটে পড়লো। সত্যি সত্যি গোপাল, আবার একটা ভুল কাজ করতে যাওয়ার হাত থেকে তুমি আমায় বাঁচিয়ে দিলে। কিন্তু রাজবৈদ্য, আরে আমার রানী কবে সারবে? আমি তো সেরেই গেছি, এই দেখো আজকে আর জ্বর আসেনি, কাশিটাও প্রায় নেই বললে চলে। ওহ, বাপের বাড়িতে গিয়ে যা ঠান্ডা লেগেছিল না, হ্যাঁ তো তাড়াতাড়ি সেরে উঠবো ভাবতেই পারিনি। শোনো, রাজবৈদ্যকে কিছু পুরস্কার দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, দেবো বই কি, রাজবৈদ্যকে দেব, গোপালকে দেব। তুমি ভালো হয়ে গেলে, আমি আবার একটা ভুল কাজ করার হাত থেকে বেঁচে গেলাম। আজ তো আমার বড় আনন্দের দিন গো রানী, বড় আনন্দের দিন। তাহলে গল্পটা কি দাঁড়ালো? গুলে গুলে গুলক্ষয়।